সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিও অতিথি হিসেবে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। আমরা এই অনুষ্ঠানে সাধারণত উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আলোচনা করবো। আমি একটু আগে উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে তারপরে আলোচনায় যেতে চাই। উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে দৈনিক প্রথম আলো, পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, আরপিও সংশোধন প্রস্তাব। প্রায় ৪৮,০০০ শ্রমিক মামলা থেকে মুক্তি, এটি ৮ বছরের ৪৪ মামলা প্রত্যাহারের বিষয়টি। দৈনিক আমার দেশ, আদানির ৯০০ একর জমি নিয়ে বিপাকের সরকার, শেখ হাসিনার আমলে চুক্তি ছিল। ফেসবুকে ইকবাল করিম ভূঁইয়া কিছু কর্মকর্তা অপকর্মে জড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, নির্বাচন করতে পারবেন না ফেরারি আসামিরা, আরপিও সংশোধনের বিষয়ে। দৈনিক ইত্তেফাক, ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য, অনিশ্চয়তায় জুলাই সনদ, ব্রেস্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ। দৈনিক সমকাল, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60 গাড়ি কেনা হচ্ছে, জুলাই সনদ আরও পরিবর্তন হচ্ছে। আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা, পাসপোর্টে গ্রিন সিগন্যাল, এটি যুগান্তরের সংবাদ। চেম্বার আদালতের আদেশ, আপিল বিভাগে বল, 9 সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন। মানব জমিন, ডাকসু নির্বাচন নিয়ে নতুন রিট, ঢাকায় পরবর্তী মার্কিন দূত ব্রেস্ট ক্রিস্টেনসন। দৈনিক কালের কণ্ঠ, বিনিয়োগে দাওয়ায় নির্বাচিত সরকার, অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। ফেরারি আসামিকে সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ 46 প্রস্তাব, আরপিও সংশোধন। দৈনিক কালবেলা, নির্বাচনের আগে 2000 এসআই নিয়োগ হবে, বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার। বাংলাদেশ প্রতিদিন, কাটছে না রাজনৈতিক সংকট, ফেরারি আসামি ভোটে নয়, বাড়ছে জামানত ও ব্যয়, ভোটার পিছু 10 টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা, আরপিও সংশোধনের বিষয়টি। দেশ রূপান্তর, জুলাই সনদের সংশোধন হচ্ছে 3 অঙ্গীকারনামা, এছাড়া চোখের মাপে জমির মাপ, এটি আসলে বিভিন্ন পণ্যের বিষয় নিয়ে অর্থনৈতিক একটি প্রতিবেদন। দৈনিক নয়া দিগন্ত, খালি নাম করবে সাইদিকে ফাঁসির দায়িত্ব আমার, সাবেক বিচারপতিকে হুমকি ও জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য গ্রহণ, দৈনিক নয়া দিগন্তের সংবাদ এটি। এছাড়া বান্দরবনের দুর্গম পাহাড়ে কেএনএ ঘাঁটি থেকে অস্ত্র প্রশিক্ষণ সরঞ্জাম জব্দ, পলাতক ঘোষিত ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। দৈনিক ইনকলাব, নির্বাচনী মাঠ প্রশাসন সাজানোর উদ্যোগ, লটারিতে ডিসি নিয়োগ নয়, অস্থিরতায় ব্যাংকিং সেক্টর, নির্বাচন বানচালে সক্রিয় ফ্যাসিবাদী শক্তি। দৈনিক বণিক বার্তা, বিবিডিবির নিজস্ব কেন্দ্রের প্লান্ট ফ্যাক্টর নেমেছে 30%, আমদানির চুক্তির প্রায় 80% আসছে গ্রিডে। দরপত্র প্রক্রিয়া বিলম্ব, আমদানির দীর্ঘসূত্রতায় আমন মৌসুমে দেশে সারের সংকট হতে পারে। দি ডেইলি স্টার, ফুগেটিভস ক্যান রান ইন ন্যাশনাল ইলেকশনস, মোহাম্মদপুর আদাবর গ্রেপ উইথ 10 গ্যাংস। নিউ এজ, ইসি প্রপোজ barring fugitives from pools, ACC sued 2 sons of S. Alam over take 75 crore tax evasion. এই ছিল মোটামুটি উল্লেখযোগ্য সংবাদ। আসলে দেখা যাচ্ছে যে আরপিও সংশোধনটি আসলে সব জায়গায় আলোচিত বিষয়, যে আরপিও সংশোধনের মাধ্যমে যেই নীতিমালাগুলো করেছে নির্বাচন কমিশন, নির্বাচনকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসলে ভবিষ্যৎটা কী হবে নির্বাচন নিয়েও সংশয় রয়েছে। আরপিও সংশোধনের মাধ্যমে যে একটি লেভেল প্লেইং ফিল্ড সেটি আসলে তৈরি করা সম্ভব হবে কিনা। একটা বিষয় আমরা দেখি যে নির্বাচনের ব্যয়ের বিষয়টি সবসময় বলা হয়, কিন্তু আমরা কখনোই মানে না, এটি আসলে বিভিন্ন যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের প্রতিবেদন উঠে আসে। আপনাকে মনে হয় যে একজন ভোটারের প্রতি 10 টাকা খরচ করে আসলে ভোট করা সম্ভব? ধন্যবাদ, খুব সময়োপযোগী এবং যুক্তিযুক্ত প্রশ্ন। আমি প্রথমেই বলবো যে আপনার আরপিও সংশোধন করে এখন যে 10 টাকা ব্যয় নির্ধারণ করেছে, এটি হলো আপনার ধাপে ধাপে বাড়ানোর যে একটি গতানুগতিক প্রক্রিয়া, সেটিরই একটি নামান্তর আর কি। সেটি কারণ কি, আপনি দেখবেন যে প্রথম যখন আরপিও যখন হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 যখন হয়, তখন ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছিল 2 টাকা। সেই 2 টাকা থেকে বাড়তে বাড়তে বাংলাদেশের এই 54 বছরে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ যাবৎকাল পর্যন্ত 10 টাকা বেড়েছে ভোটার প্রতি, যা একেবারেই বাস্তব বিবর্জিত। এটি আমার পর্যবেক্ষণ। বাস্তব বিবর্জিত কেন, সে প্রশ্নের জবাব যদি এরকম হয় যে আপনি যখন 10 টাকা বেঁধে দিচ্ছেন বা
প্রার্থী প্রতি অনধিক 50 লাখ টাকা তিনি ব্যয় করতে পারবেন, সেটি যখন বেঁধে দিচ্ছেন, আপনি কিন্তু মিথ্যাকে উস্কে দিচ্ছেন, অসত্যকে উস্কে দিচ্ছেন। গোপন করবার যে মানসিকতা, আড়াল করবার যে মানসিকতা, অসত্য তথ্য দেবার যে মানসিকতা, সেটিকে আপনি উস্কে দিচ্ছেন। এই কারণে, কারণ বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান বলেন আজ থেকে 20 বছর পেছনেও আপনি যদি যান, তাহলে দেখবেন যে প্রত্যেকটি নির্বাচন মানে হলো সেটি যে কোনোভাবেই বলেন, এখন নির্বাচন তো বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। গত 15 বছর বা 2008 নির্বাচন থেকে যদি আপনি বলেন, বা 2014 নির্বাচন থেকে যদি বলেন, এটি বাণিজ্যিকীকরণ হয়েছে অতিমাত্রায়। কারণ যে সংসদে রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব 4 গুণ, 62+++ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব যে সংসদে, সর্বশেষ যে সংসদ ছিল, তো সেখানে ব্যবসায়ীরা সেখানে যখন নির্বাচনে গেছে, সেখানে টাকার খেলা হয়েছে। এবং সেই টাকার খেলার মানেটা হচ্ছে একবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্র টাকার ছড়াছড়ি ছিল। সেই হিসেব কি প্রার্থীদের ইলেকশন পরবর্তী যে আয় ব্যয়ের হিসেব দিতে হয়, বাধ্যবাধকতা আছে, 3 মাসের মধ্যে সেটিকে আপনাকে নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের মাধ্যমে এবং সরাসরি নির্বাচন কমিশনে প্রার্থীকে জমা দিতে লাগবে। এটি আইনি ভিত্তি। তো সেটি কি কখনো আমরা তলিয়ে দেখেছি যে আসলে এই যে প্রার্থী এই আসনটাতে, ঢাকা 10 আসনের কথা বলেন, ঢাকা 3 আসনের কথা বলেন, বা 12 আসনের কথা বলেন, এই বড় বড় যে আসনগুলো, সেখানটাতে একজন প্রার্থী, এবার তো তাও বলবো যে নির্বাচন কমিশনের কিছুটা উদারতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কারণ তারা প্রার্থী প্রতি 10 টাকা, আগে ছিল যে যত প্রার্থী, যত ভোটারই হোক না কেন আপনার আসনে, কোনো আসনে 50,000 ভোটার, আর কোনো আসনে 3 লাখ ভোটার, তো ব্যয় ছিল অভিন্ন। কিন্তু সুলতান ভাই, একটা বিষয় যে ধরেন এখন গ্রাম অঞ্চলেও তো 10 টাকা 1 কাপ চা পাওয়া যায় না, আমি সেটি বলছি। তো তাহলে আপনি কি করছেন? ওই যে আমি বললাম যে গতানুগতিকতার নামান্তর মাত্র, আমি ওই জন্য ওই শব্দটি উচ্চারণ করলাম। কারণ এখন ওই যে বাড়িয়েছে যে ধাপে, আহা মরি মরি লাজে একটা ব্যাপার আছে না, যে আমি চট জলদি কি করে বাড়িয়ে ফেলি। এখানে যেটি 8 টাকা ছিল সর্বশেষ ইলেকশন, আমরা ইলেকশন সিলেকশন হোয়াট এভার ইট ওয়াজ, তো সেটিকে আমরা নির্বাচন কমিশনের যে আইনি ভিত্তি বা আইনি যে কাঠামো সেখানটাতে ছিল, সেখানটায় 8 টাকা পর্যন্ত খরচ করবার একটি আইন সেখানটাতে ছিল। সেখান থেকে হঠাৎ করে কিভাবে 16 টাকায় যাই, এরকম একটি চিন্তা ইলেকশন কমিশনের মধ্যে কাজ করেছে কিনা আমি জানি না। আবার মূল্যস্ফীতিকে এই ইলেকশনের টাকা উস্কে দেয় কিনা, সেটি সেই হিসেব করেছে কিনা ইলেকশন কমিশন জানি না। তবে একটি কথা আমি স্পষ্ট করে বলি, যেভাবে ইলেকশন কমিশন প্রার্থীদের ব্যয়ের রশি টেনে ধরবার যে চেষ্টা করেছে, সেটি কখনো বাস্তবায়ন হবার নয়। এবং এর মধ্য দিয়ে অসত্য তথ্য বা তথ্য গোপন করার যে আমাদের প্র্যাকটিস তৈরি হয়েছে যুগে যুগে, দশকে দশকে, সেটি বহাল থাকবে, বরং কখনো কখনো হয়তো আগের চেয়েও বেশি আসবে। কারণ দিন যায়, মানুষের চাহিদা বাড়ে। আপনি বলছিলেন 10 টাকায় চা পাওয়া যায় কিনা, আগে 2 টাকা কাপ ছিল চা, এখন অতি গ্রামের যে দোকানটাতে, সেখানটাতেও এটি টি ব্যাগ দিয়ে একটা লাল চা আপনাকে, রং চা 10 টাকায় খেতে লাগবে। তো আপনি যথার্থই বলেছেন যে 10 টাকা, তো একজন প্রার্থী 10 টাকায় কি তুষ্ট? একবার চা খেলেই কি হয়? এবং শুধু সেটি না, ধরেন তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত যেই সময়টা থাকবে, দীর্ঘ সময়টা, তফসিল ঘোষণার পর থেকে আপনি সেটি বলছেন যে নির্বাচনী ব্যয় হিসেব করা হবে যেদিনকে তফসিল ঘোষণা করা হবে, এবং যেদিন পর্যন্ত নির্বাচন হবে অনুষ্ঠান পর্যন্ত যত ব্যয় আছে সেটি প্রার্থীর নির্বাচনী ব্যয় হিসেবে ধরা হবে। এখন আপনি বলেন, নির্বাচনী ট্রেনে বাংলাদেশ কিন্তু উঠে গেছে, নির্বাচনী মহাসড়কে কিন্তু বাংলাদেশ এখন চলছে। তো প্রার্থীদের ব্যয় যে কিভাবে শুরু হয়েছে, এটা আপনি আমি মাঠের গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তো জানি। তো এটি তো ওখানটাতে কাউন্ট হবে না। সেটি বাদই দেন, যেদিন থেকে তফসিলটি ঘোষণা হবে সেদিন থেকে সবচেয়ে
সবচেয়ে কম বৃত্তের যে প্রার্থী যিনি জিততে চান বা প্রতিদ্বন্দ্বিতায় আসেন, সে যে দলেরই হোক না কেন, সেই দল থেকে 50 লাখ টাকায় কোন আসনে নির্বাচন করে বেরিয়ে আসতে পারবে? একটি আসন দেখাতে পারবেন? এখন তো না। তো এখন এগুলো হলো বাস্তবতা বিবর্জিত। এই জায়গাগুলোতে বরং দরকার ছিল যে আয় ব্যয়ের জায়গাটিতে যাতে এরকম সিলিং না করে দিয়ে সত্যটাকে যাতে বলে, হলফনামাতে যেটা দেবে, হলফনামাতে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার আয়ের উৎস কি কি। এটি যেমন করতে লাগবে আপনার ব্যয়ের উৎস কি কি, সেটিও আপনাকে উল্লেখ করতে লাগবে। সেটি যদি আপনি করেন, আপনি যদি ধার নেন, আপনি যদি অনুদান নেন, একজন প্রার্থী কত টাকা অনুদান নিতে পারবে? একটি দল নির্বাচনের জন্য তার নির্বাচনী তহবিলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা নিতে পারবে, সেটিও কিন্তু আরপিওতে উল্লেখ করা আছে। একটি বিষয়ে যে ধরেন এই যে নির্বাচন কমিশন যে একটা নির্ধারণ করে দেয় যে একজন প্রার্থী এত টাকা ব্যয় করতে পারবেন বা ভোটার প্রতি ব্যয়, আসলে এ যাবৎকালে কি কোনো প্রার্থীর হিসাব দেখে বা মনিটরিং করে কারো প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন বা কাউকে শাস্তি দিয়েছে? পর্যন্ত বাতিল করেনি। আরেকটি জায়গা বলি আমি আপনাকে, সেখানটাতে হলো এই যে আমাদের যে নির্বাচনী আয় ব্যয়ের যে হিসেব যেটি দেয়া হয়, সেটি আলোর মুখ দেখেছে খুব কম, একেবারে দেখেনি তা না। আমরা প্রার্থিতা বাতিল হওয়ার ঘটনাও আছে। সেটি যদি যতটা না ওই আয় ব্যয়ের হিসেবকে প্রায়োরিটি দিয়ে, তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে বা প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা বলেন, ব্যক্তি প্রতিহিংসা বলেন, সে কারণেই সেগুলো সামনে উঠেছে। আপনার হলফনামাতে যে তথ্যগুলো দেয়া হয়, আপনি দেখবেন যে এই হলফনামা রিটার্নিং অফিসারের ওখানটাতেই পড়ে থাকে। ওটিকে নিয়ে যাচাই বাছাই করবার, কারণ আপনার যেদিনকে হলফনামাটা জমা দিচ্ছে তারপর থেকে রিটার্নিং অফিসারের এত কর্মযজ্ঞ, তাকে, সে কিন্তু অতিরিক্ত দায়িত্ব তার রিটার্নিং অফিসার, সে জেলা প্রশাসক, তার অতিরিক্ত দায়িত্বটা হচ্ছে সে রিটার্নিং অফিসার। তাকে দুটি কাজই কিন্তু সমালতানে, তখন এই প্রশাসনিক জেলার অন্যান্য কাজের চেয়ে কিন্তু এটি অনেক বেশি হয়। যখন এই রিটার্নিং অফিসারের দায়িত্বটা পালন করতে হয়, তখন তাদের সাথে আমি একেবারে বেশ কজন রিটার্নিং অফিসারের সাথে গত 3-4টা নির্বাচনের যারা ইলেকশন কমিশন দায়িত্বে ছিলেন, পরে মাঠ প্রশাসন থেকে যারা কেন্দ্রে এসছেন, তাদের সাথে বিভিন্ন সময় আমি কথা বলেছি। কারণ এই নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 নিয়ে আমার একটু ডেপথে কাজ করবার সুযোগ হয়েছে। তো সেটি করতে গিয়ে আমি যখন তাদের সাথে কথা বলেছি, তখন বলেছে সময় কোথায়, জনবল কোথায়, সামর্থ্য কোথায়, বাজেট কোথায়, এইসব প্রশ্নগুলো আসছে। তো সেটাই যদি না হয়, তাহলে আপনি যে আপনার যে ডিক্লারেশনটা আপনি নিচ্ছেন, হলফনামা আপনি যেটি নিচ্ছেন, সেই হলফনামার ব্যত্যয় ঘটছে কি ঘটছে না, সেটি একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুলতান মাহমুদ অমুক জায়গায় মিথ্যা তথ্য দিয়েছে, এরকম যদি কেউ তথ্য প্রমাণ সহ রিটার্নিং অফিসারের কাছে কোনো অ্যাপ্লিকেশন জমা দেয়, বা যেটি আমাদের রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছে বা সংস্কৃতি তৈরি হয়েছে, কাউকে কোনো না কোনোভাবে আটকে দেবার জন্য সেটি করে, যখন এরকম কোনো কিছু হয় তখন ওটিকে নড়ে চড়ে বসে বা দেখবার একটি, এবং সেটি যদি সেই ইলেকশন যদি 14-র হয়, সেই ইলেকশন যদি 18-র হয়, সেই ইলেকশন যদি 23-এর হয়, তাহলে তো আর কোনো কথাই নেই সেখানটাতে। আমাদের নির্বাচন তো সবসময় উৎসব মুখর হয়, আমরা একদম ছোটবেলা থেকে দেখে আসছি। আমরা 3টা বা 4টা নির্বাচন আমাদের বাদ দেই, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি সব ধরনের নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশ হয়। সেখানে এই যে ব্যয় বেঁধে দেওয়া বা এই 2024-25 সালে এসে আমরা এই 8 টাকা 10 টাকা এই ব্যয়টি বেঁধে দেওয়ার আসলে কোনো প্রয়োজন আছে কিনা? না, আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে দেখেন, নির্বাচনকে বলা হয় উৎসব মুখর। আপনি দেখবেন যে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমূলক একটি নির্বাচন করবার প্রতিশ্রুতি কিন্তু এই সরকার যেমন প্রত্যয় ব্যক্ত করেছে, ঠিক একইভাবে বর্তমান নির্বাচন কমিশন, নাসির কমিশন যেটি, তারাও কিন্তু বলেছে উৎসব মুখর করতে লাগবে। তো উৎসব মুখর আপনি যখন করবেন, উৎসবের ব্যয় সীমা আপনি কিভাবে বেঁধে দেন? উৎসব তো যার যার যেমন সামর্থ্য সে তেমন উৎসব করবে। এখন যদি আপনি বলেন যে আমার ঈদ এসেছে, কেউ গুলিস্তানের মার্কেট থেকে কিনবে, কেউ সিঙ্গাপুর থেকে কিনবে, কেউ বসুন্ধরা থেকে কিনবে, কেউ যমুনা থেকে কিনবে, তো
যে যার সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী উৎসব করবে। তো তাতে কি হবে, সে ধরেই নেওয়া হবে যে অমুক যখন গুলিস্তান থেকে কিনেছে তার সামর্থ্যটাই ওটা। আপনি যখন নির্বাচনী মাঠে আপনি খেলতে দিয়েছেন, এটিকে উৎসব করতে চাইছেন, সেখানে বেঁধে দিচ্ছেন কেন? এই বেঁধে দেওয়ার মধ্য দিয়ে কী হবে? আপনি কি অর্থব্যয়ের হ্রাস টেনে ধরতে পারবেন? পারবেন তো না। আমরা বিগত সময় শুনেছি একজন প্রার্থীকে 100 কোটি টাকা দিয়ে তারপর মনোনয়ন কিনতে হয়েছে। মনোনয়ন বাণিজ্য হয়, তো সেখান থেকে সেই প্রার্থীর ওখান থেকেই যখন শুরু হয়, ওখানে যদি 100 কোটি টাকা দিয়ে তার মনোনয়ন নিতে হয়, এরপরে জেতার জন্য সে কি আরও 100 কোটি টাকা ব্যয় তুলতে হবে? মোটেও দ্বিধা করেন উনি, কারণ 100 তো ব্যয় করেই ফেলেছেন। ওই 100কে ব্যয় তুলে আনবার জন্য সে আরও 100 করে, কারণ সে তো ভবিষ্যতে এস আলম হবে, ভবিষ্যতে সালমান এফ রহমান হবে, ভবিষ্যতে নজরুল ইসলাম মজুমদার হবে। তো তাকে তো সেই জন্য 100-র জায়গায় আরও 100 খরচ করবে, 200 খরচ করবে, দরকার 250 খরচ করবে, পরে সে 5000 কোটি টাকা তুলে নেবে। ব্যাংক লুট করবে, এনবিএফআই লুট করবে, ইন্স্যুরেন্স লুট করবে, করবে না? তো আপনি এখানটাতে বেঁধে দেওয়ার জন্য আপনি বলেন তোমার যা খরচ সেটিকে তুমি তোমার নির্বাচনী ব্যয়ে জমা করো, জমা করার পরে বা ঘোষণা করো বা তথ্য প্রমাণ দাও। এরপর যদি আপনি বলতে চান যে তার উৎস হলফনামায় দিয়েছিল এত টাকা, এখানে এত খরচ করেছে কেন, তখন আপনি আপনার যে আইনি প্রক্রিয়া আছে তাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারেন যে তোমার আয়ের উৎস হলো এটি, যে মৎস্য খামার, কারণ দেয়া লাগে না, ট্যাক্স দেয়া লাগতো না একটা সময় পর্যন্ত। গত সরকারের সময় দেখেছি সুন্দরবনে অনেকের বড় বড় মৎস্য খামার আছে, সেখান থেকে আয়ের উৎস তৈরি, টিউশনি থেকে আয় হয়েছে। তো আপনি যদি ধরতে চাইলে নির্বাচনী ব্যয়টাকে যে যার মতো, আপনার ওয়াচডগ আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনার গোয়েন্দা বাহিনী আছে, আপনার শুল্ক গোয়েন্দা আছে, আপনি কর কাঠামোর ভিতরে আপনি সেগুলোকে আপনি অবজারভার নিয়োগ করতে পারেন। তো সেই জায়গাগুলো থেকে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যে কোন প্রার্থী কিভাবে ব্যয় করছে সেটিকে আপনি কাজে লাগাতে পারেন। আমরা একটু অন্য বিষয়, যেটি হচ্ছে পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, এটা আসলে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বেশ গুরুত্ব বহন করে, যেহেতু পতিত আওয়ামী লীগের বেশিরভাগ নেতারাই পলাতক, তাদের নামে মামলা রয়েছে, জাতীয় পার্টি নেতাদের নামে মামলা রয়েছে, যেটি আসলে একদমই আলোচনায় রয়েছে। যদিও বিএনপি এবং অন্যান্য দলের নেতাদের নামেও যথেষ্ট পরিমাণ মামলা রয়েছে, কিন্তু পলাতক নেই। পলাতক আসলে এই রাজনৈতিক দলগুলোর নেতারাই। না, এখানটাতে দেখেন এটি হলো ঐকমত্য কমিশন প্রথম এই প্রপোজালটি সেখান থেকে আসে, এবং ঐকমত্য কমিশন যখন প্রপোজালটি ইলেকশন কমিশনকে দেয় তখন কিন্তু ইলেকশন কমিশন এই জায়গাটাতে তাদের দ্বিমত ছিল। কারণ আমরা যে কোনো আইন স্বচ্ছভাবে সুনির্দিষ্টভাবে করবার পরও একটু ফাঁক থাকলে ওই ফাঁকের অপব্যবহারটি আমরা হাজারো বার আমরা ব্যবহার হতে দেখেছি। অপব্যবহার, ওগুলো তো ব্যবহার না, অপব্যবহার হতে আমরা দেখেছি। তো এখানটাতেও কিন্তু সেরকম একটি সুযোগ শুরু থেকেই কিন্তু আলোচনায় ছিল। তো এখন ইলেকশন কমিশন বলছে যে তাদের মতদ্বৈততা কেটে গেছে, যেটি ঐকমত্য কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা কনভিন্স হয়েছে যে না, এটি যুক্তিযুক্ত। আপনি যেটি বলছিলেন যে ফ্যাসিস্ট বা দোসররা বা পতিত শক্তি যারা পালিয়ে গেছে, এখন যেহেতু ওই রাজনৈতিক দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দলটিকে কিন্তু নয়, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো এখন দল হিসেবে হয়তো যদি ওই দলের কেউ ইলেকশন করতে চায়, হয়তো নৌকা প্রতীকে নির্বাচন সে করতে পারবে না, যেহেতু দল পার্টিসিপেট করতে পারবে না, তো এখন স্বতন্ত্র করতে পারবে। এখন আমরা তো অতীতে দেখেছি জেলখানার ভেতরে থেকেও নির্বাচন করে বিজয়ী হয়েছে। তো সেই প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট যদিও যোজন দূরত্ব আছে, তারপরও আমি বলবো যে এই প্রেক্ষাপটে এরকম একটি আইন না করারও খুব একটা সুযোগ ছিল না। ওই কারণে যে আতঙ্ক, যে ভয়, যে শঙ্কা, যে দ্বিধা দ্বন্দ্ব আমাদের দোলাচল আছে, সেটির কারণটা হলো যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ যে কোনো জায়গা থেকে
প্রার্থিতা ঘোষণা করতে পারে। সেটিকে আটকাবার জন্য আরেকটি পথ কিন্তু ইলেকশন কমিশন এবার করেছে বলতে আগে ছিল না। আগের আরপিওতে সর্বশেষ 18তম যে সংশোধন আরপিওর যেটি, সেই পর্যন্ত কিন্তু, যেটা হাবিবুল আউয়াল কমিশন যেটি, সেখানে ছিল না। কিন্তু এবার অ্যাডপ্ট করার একটা চিন্তা ছিল, যে সেটি হলো যে আপনার কি বলে, ইলেকট্রনিক প্রসেসে সে অ্যাপ্লাই করতে পারবে, সেটি বন্ধ করে দিয়ে এরকম একটা আলাপ আলোচনা ছিল যে অনলাইনের মাধ্যমে সে তার প্রার্থিতা জমা দিতে পারবে। সেটি বন্ধ করেছে বা সেটিকে গ্রহণ করে নাই, বা সেটি সামনে আসে না। এর মধ্য দিয়ে একটি সুযোগ, তাদের যে আলাপ আলোচনার যে জায়গা ছিল সেখান থেকে ওই যে পতিত শক্তি যাদেরকে বলছি আমরা, বা আমরা যেভাবে অভিহিত করি না কেন, তো তারা অনলাইনে যেহেতু করতে পারবে না, পালিয়ে থেকে যিনি পালাতক যদি একবার ডিক্লার হয়ে যায়, সে তো এসে রিটার্নিং অফিসার ওখানে এসে দলবল নিয়ে জমা দিতে পারবে না, সে বা তার পক্ষেও কেউ জমা দিতে পারবে না। এটি একটি আইনি বাধ্যবাধকতা। এবং আপনি যেটা বলছেন যে এখন যদি কেউ এভাবে জমা দেয়, তো সেটির কিন্তু সুযোগ এখনো আছে কোনো না কোনো। আমরা নির্বাচনের আরেকটি বিষয় যে মাঠ প্রশাসন সাজানোর উদ্যোগ নিয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তাদের বিষয়ে লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করা, এটা কিন্তু ডিসিদের বিষয়ে না করা হয়েছে। এখন মনে হচ্ছে যে পুরোটাই আসলে আগের মতো করেই সাজানো হবে কিনা। দেখেন, লটারির জায়গাটা কখন আসছে? লটারির জায়গাটা আমরা সাধারণত দেখি লটারির মধ্যে আমরা 10 জন ক্যান্ডিডেট আছি, 5টা পুরস্কার আছে, তখন লটারি হয়। আপনার যতগুলো উপজেলা, যতগুলো জেলা, যতগুলো এসিল্যান্ড, যতগুলো টিওনো, যতগুলো ইউএনও এই যা আছে, আমার জনবল তো তার চেয়ে অনেক আছে। এবং এটির জন্য ডিসির জন্য একটা ডিসি ফিট লিস্ট তৈরি হয় মাঠ প্রশাসনের জন্য। এসপি ওসিদেরকে ইলেকশন কমিশনের শিডিউল হওয়ার মাত্রই এই টোটাল ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হয়ে থাকে। তো নির্বাচন কমিশন সাধারণত যেটি করে সেটি হলো যে কখনো কারো এই জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার বা টিওনো বা এসিল্যান্ড এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ পেলে তখন তাদেরকে ট্রান্সফার করে। এটি সাধারণত এটি জেনারেল প্র্যাকটিস। কিন্তু একটি প্র্যাকটিস হচ্ছে নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং আপনি যেটি বলছিলেন উৎসব মুখর করবার জন্য যেটি দরকার, আমাদের প্রশাসন যন্ত্র, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা আছে, তাদের দেখবেন যে গত 15-16 বছরে তারা যে প্র্যাকটিস তাদের মধ্যে জন্মেছে, তাদের যে অভ্যাস জন্মেছে, বলে যে মানুষ হলো অভ্যাসের দাস, সেই চিন্তা, সেই চেতনা, সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবে, এটি খুব সহজ কাজ নয়। তারপরও সেই জায়গায় পরিবর্তন আনতে হলে আপনি কাকে পরিবর্তন করবেন? গত 16 বছরে একজন টিওনো কতদিন পরে টিওনো হয় চাকরিতে আসার? একজন ডিসি কতদিন সে ডিসি ফিট লিস্টের ডেপুটি সেক্রেটারি হয়, সেখান থেকে তো ডিসি ফিট লিস্ট করা হয়। আপনি এসপি এখন যারা আছে এরা কোন সময়ের নিয়োগ? সেই জায়গাগুলো যদি দেখেন, বলে যে লোম বাঁচতে কম্বল থাকবে না, এরকম একটি অবস্থা হবে। তারপরও কিন্তু এর মধ্য থেকেই সরকারকে প্রাগমেটিক ওয়েতে, বাস্তবতার নিরিখে, বিবেচনায় এবং তাদের কর্মতৎপরতা এই মাঠ প্রশাসনকে সাজাবার জন্য, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যদি প্রশাসন যন্ত্রের কথাই বলেন, সেখানটাতে এই লটারি করে এটি বাস্তবভিত্তিক নয়। হ্যাঁ, আপনার জায়গাটা আপনাকে কক্সবাজারে দেবে না পটুয়াখালীতে দেবে, আপনাকে উখিয়া দেবে নাকি কাউয়ারচর দেবে, সেটি কে কোন জায়গার, সেটি তো একটি মাঠ প্রশাসনের একটা নীতিমালাই আছে, তার ভিত্তিতে হোক। আমরা একটু ডাকসু নির্বাচনের দিকে ফিরতে চাই। নানান জল্পনা কল্পনা বেশ এই পেরিয়ড ডাকসু নির্বাচন 9 তারিখ আসলে আদালতের নির্দেশেই অনুষ্ঠিত হচ্ছে। এটি আসলে কেউ কেউ বলছেন এটা জাতীয় নির্বাচনের রিহার্সালের মতো, আপনার কি তাই মনে হয়? আমার কাছে সেরকম কিছুটা মনে হয়। জাতীয় নির্বাচনের রিহার্সালের মতো আপনি যদি বলেন যে ডাকসু এ যাবৎকাল পর্যন্ত কটি নির্বাচন হয়েছে, বারবার কিন্তু ডাকসুর নির্বাচন আমরা দেখেছি হতে দেয়া হয় নাই। এবং এই যে জন আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে বিপ্লব,
অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, সেটির পর এবং সেই অভ্যুত্থান বা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্ররা। এবং সেই ছাত্রদের ভিতরেও যদি আপনি আবার আরেকটু স্ক্রুটিনিং করেন তাহলে দেখবেন সেটি কারা? মূলত নেতৃত্বের জায়গায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা। তো সেই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ মানে কাঙ্ক্ষিত, যদিও ভিপি নূরের ইলেকশন আমরা একটা দেখেছি, সেখানটাতে ভিপি নূর কীভাবে ভিপি হয়েছেন ইলেকশনের মধ্যে, কোন প্রেক্ষাপট হয়েছেন সেটা জানি, সেটা কতখানি অন্যান্য ইলেকশনের মতো এটিও কতখানি উৎসবমুখর বা গ্রহণযোগ্য ছিল সেটা আমরা সবাই জানি। তো সব বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সামনে জাতীয় নির্বাচন, তার আগে ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন সহ চাকসু থেকে শুরু করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন, এটি কিন্তু সত্যি নাড়া দেবার, এবং এখান থেকেই বলে না অ্যাসিড টেস্ট, সে অ্যাসিড টেস্ট কিন্তু এখান থেকেই হবে। এবং এখানে যদি গণতন্ত্র চর্চা হয়, এখানে ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, এখানে যদি নির্বিঘ্ন হয় এবং এটি যদি উৎসব মুখর হয়, তার মধ্য দিয়েই কিন্তু একটি বার্তা যাবে তৃণমূল পর্যায়ে। যদিও ছাত্রদের এই ইলেকশনের সাথে জাতীয় ইলেকশনের বিপরীত অনেক অনেক অনেক, হ্যাঁ, তবুও একটা বার্তা তো যাবেই। আমরা কিন্তু শেষ দিকে রয়েছে, আমি একটা প্রশ্ন দিয়ে 30-40 সেকেন্ডের মধ্যে উত্তরই দেন। বাংলাদেশের রাষ্ট্রদূত বেস্ট ক্রিস্টেনসন, মার্কিন রাষ্ট্রদূত আসছেন দীর্ঘদিন পরে, মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে, একই দিনে বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্রে তার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এটি আসলে একটা ইতিবাচক হবে কিনা, কারণ এটি বেশ জল্পনা থাকে আমাদের মার্কিন রাষ্ট্রদূত। প্রত্যেকটা ইলেকশনের আগে আপনি যদি একটু পেছন ফিরে দেখেন, মার্কিন রাষ্ট্রদূত, দুটি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের নির্বাচন এবং শুধু নির্বাচন না, যখনই কোনো বড় ধরনের ইন্টারনাল প্রবলেম তৈরি হয়, বিশেষ করে পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল, তখনই কিন্তু দুটি দেশের রাষ্ট্রদূতরা খুব নড়ে চড়ে বসে, বা ওই দেশ দুটিও কিন্তু একটি বড় ভূমিকায় অবতীর্ণ হয়। সেখানে গত 8-15 বছরের মতো সময়ের মধ্যে আরও একটি দেশ সেখানটাতে যুক্ত হয়েছে। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবং এই যে রাষ্ট্রদূত নিয়োগ, আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রদূত নিয়োগ করেছে, আমেরিকাও রাষ্ট্রদূত নিয়োগ করেছে। আমেরিকার যে রাষ্ট্রদূত যিনি নিয়োগ করেছে, যিনি নিযুক্ত হয়েছেন, তিনি যাতে সাধারণ জনগণের পালস বুঝে ওনার কর্মতৎপরতায় থাকেন। অতীতের অনেক দুষ্ট চক্রের সাথে আমরা অনেককে জড়াতে দেখেছি, আমি আশা করতে চাইব যে সেটি ঘটবে না ভবিষ্যতে। সুলতান মাহমুদ, আপনাকে আলোচনা অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।